শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণার মাধ্যমে তিনি কিন্তু সরকারের উদ্দেশ্যে ৪ টা বক্তব্য রেখেছেন, ৪ টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে, আমার পাসপোর্ট দাও, আমি দেশে আসবো। এই মুহূর্তে শেখ হাসিনার হাতে কোনো পাসপোর্ট নেই। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, যে বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান আমাকে এখানে রেখে গিয়েছিল, সে বিমান পাঠাও, আমি দেশে আসবো। তৃতীয় হচ্ছে, আমি আসার পরে কোন জেলখানায় রাখবে সেটা তোমরা ঠিক করো, আমি আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চতুর্থ হচ্ছে, ফাঁসি দিতে চাও, ফাঁসির মন তৈরি করো, আমি আমার দেশে আসব। এই বিষয়গুলো নিয়ে সরকারের মধ্যে হতভম্ব একটা অবস্থা যে তৈরি হয়েছে, যা শেখ হাসিনা ঘোষণার পরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে। ডক্টর জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন। তার এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে, শেখ হাসিনার বিচার নিয়ে দেশে বিদেশে যে অনাস্থা তৈরি হয়েছে, সে বিষয়ে সরকার ওয়াকিবহাল। বিশেষ করে জাতিসংঘের ৩ জন গুরুত্বপূর্ণ রিপোর্টিয়ার সর্বশেষ ইউনূস গভর্নমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, শেখ হাসিনার বিচারটা ন্যায় বিচারের স্মারক হয়নি। এই বিচারের প্রতি তারা অনাস্থা জানিয়েছিলেন। সেই কথাটা ইউনূস গভর্নমেন্ট তখন জাতিসংঘের সেই চিঠির জবাব দেয়নি। তখন তারা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে নিজের ওয়েবসাইটে সেটা প্রকাশ করেছে। প্রকাশ করে জানিয়েছে যে, শেখ হাসিনার বিচার যেটা তোমরা করেছো, সেই বিচারটা সুষ্ঠু বিচার ছিল না। কারণটা হচ্ছে এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, আদালতে শেখ হাসিনার কোনো আইনজীবী ছিল না, এবং তখন এই বিচারের পক্ষে বলা হয়েছিল যে, যেহেতু শেখ হাসিনা আত্মসমর্পণ করেন নাই, সেহেতু তিনি আইনজীবী দিতে পারবেন না। এবং রায় ঘোষণার পরে বলা হয়েছিল তিনি আপিল করার সুযোগ পাবেন না, কারণ তিনি আত্মসমর্পণ করেন নাই। কিন্তু সরকারের সর্বশেষ বক্তব্য যেটা, ডক্টর জাহিদুরের বক্তব্য স্পষ্ট, শেখ হাসিনা যদি আসেন, তিনি আপিল করার সুযোগ পাবেন, তিনি আইনজীবী দেখার সুযোগ পাবেন, তার বিরুদ্ধে যে রায়টা হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে যদি চ্যালেঞ্জ করে তিনি করতে চান, সেই সুযোগগুলো পাবেন। ওয়াকিবহাল সূত্রগুলো আমরা সারাদিন দেশের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছি, যেটা কথা বলে আমাদের মনে হয়েছে যে শেখ হাসিনার বিচার সম্পর্কে সরকারের আগের অবস্থান অনড় নেই এই কারণে জাতীয় আন্তর্জাতিক নানা প্রয়োজনে একটা চাপ তৈরি হয়েছে সরকারের প্রতি, এবং এই চাপগুলা যেমন ভারতের সঙ্গে এই গভর্নমেন্ট আসার পরে, তারেক রহমানের গভর্নমেন্ট আসার পরে ভারত আন্তরিকভাবে চেষ্টা করেছিল এই ইলেকটেড গভর্নমেন্টের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। সেই চেষ্টাটা কিন্তু ফলপ্রসূ হয় নাই। আপনার কিছুদিন আগে থেকে দেখবেন যেটা, তারেক রহমান গভর্নমেন্ট ভারতের চাইতে চীনের দিকে ঝুঁকে পড়েছে, এবং চীন খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশে সফরে নিয়ে যেতে চান। এটা যদি তিনি করতে যান, তাহলে ভারতের সাথে সম্পর্ক আরো অন্যদিকে চলে যাবে। ভারতের সাথে সম্পর্ক অন্যদিকে চলে যাওয়া মানে এটার আরেকটা দিক আছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী খুব তাড়াতাড়ি ভারত সফরে আসছেন ওই সময় যে এই এলাকার দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাপ হবে তার সঙ্গে, সেখানে বাংলাদেশের একটা প্রসঙ্গ থাকবে, এবং পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরেও আসবেন। পশ্চিমবঙ্গে সর্বশেষ যে বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকার আসার কারণে তারেক রহমান গভর্নমেন্ট আরো শেকি হয়ে উঠেছে। এই কারণে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী এখন, শুভেন্দু অধিকারী, তিনি শেখ হাসিনার ভক্ত একজন মানুষ। তিনি বাংলাদেশের বরিশালের লোক। তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে দেখেন। তিনি এইভাবে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশে ফিরে যাবেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে ভারতীয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসছেন। এই বিষয়টাকে একটা অন্যভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনার প্রতি সরকারি লোকজন, এনসিপি সহ নানা জনের বক্তব্য আগে যেটা ছিল এইরকম যে,
আহ শেখ হাসিনাকে তাকে ধরে আনবে বা ভারত তাকে হস্তান্তর করতে হবে, হস্তান্তর করার পরে তারা ফাঁসি কার্যকর করবে, এমন কথাবার্তা ছিল। বিশেষ করে হুমায়ুন কবির তারেক রহমানের উপদেষ্টা যিনি, তার টোনটা ছিল এরকম। কিন্তু সেই টোনটা এখন অন্যদিকে বলা হচ্ছে শেখ হাসিনা এই ধরনের ঘোষণা দিয়ে বলটা সরকারের দিকে ঠেলে দিয়েছেন এবং সরকার অ্যাক্ট করতে হবে। লক্ষ্য করবেন এই ঘোষণার পরে শাসক দল বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এরা অফিসিয়ালি কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয় নাই। কারণ এই সূত্র থেকে তারা মনে করছেন কোন একটা আলোচনা হচ্ছে কোন দিক দিয়ে, সে আলোচনায় আওয়ামী লীগ অংশীজন, সে কারণে সেটাকে হঠাৎ করে এই ধরনের বক্তব্য যে রেখেছেন সেটা না। এবং শেখ হাসিনার এই আশা আশা যে কথাটা বলা যাচ্ছে এটা কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য একটু স্পষ্ট, আমরা একটু শুনে আসি, এরপরে আমি পরের আলোচনায় যাব। পার্লামেন্টারিয়ান এখন বাংলাদেশ আর সেকেন্ড কেউ আছে কিনা আমরা সন্দেহ করি। আমি প্রায় সব পার্লামেন্টে ছিলাম, 2014-তে আমি ছিলাম না, এবং সব জায়গায় আমি পার্টিসিপেট করছি। আমি কিন্তু খালি পার্লামেন্টে এসে বয়কট করে চলে যাইনি, বসে থাকিনি। আমি প্রত্যেক সময় পার্টিসিপেট করছি, সবসময় ছিলাম পার্লামেন্টে। এরা যে অনেক সময় সংবিধানের অনেক কথা বলেছে, একটু প্রথম থেকে আওয়ামী লীগের একটা কি এটা এটা আমি নিজে একটা লিখছিলাম, নেগেটিভ ভাবে লিখেছিলাম যে আওয়ামী লীগ একটা কাল্টের মতো হয়ে গেছে। মানে নেতার প্রতি অবিচল আস্থা এবং কতগুলো নিয়ম কানুন, তার নিজস্ব নিয়ম কানুন মেনে চলেছে, ধর্মীয় ভাবে কাল্টটা নেগেটিভ ভাবে ইউজ করা হয়। আমি সেইভাবে বলছিলাম যে ক্ষমতা থাকার সময় এটা কাল্ট হয়ে গেছে, এক স্টাইলে কথা বলবে, সুরাব মতো করে একই ধরনের কথা বলবে। তো ওই কাল্ট সিস্টেমটা কিন্তু এদের জন্য আবার যখন বিরোধী দলে থাকে তখন ইট ওয়ার্কস। ওই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং তার জন্য জান দেওয়া, লাভ দিয়ে পড়া, এটা। এবং ওই জিনিসটা আমি এবার যেমন বললাম আমি যে এই শেখ হাসিনা এবার যখন ইলেকশনের প্রশ্ন আসবে তারা কিন্তু ওই শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকা মার্কা বা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে দেবে না। আমার এটা ধারণা থেকে বলছি, আমি আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার সমর্থক না, পরিবেশ থেকে বলছি। আমি এই জিনিসটা 70-তে দেখেছিলাম। 1970-তে যখন ইলেকশন হয়, ওই আমি তখন একটা প্রিজাইডিং অফিসার ছিলাম নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে। আমি প্রিজাইডিং অফিসার, খুব ইয়াং অফিসার, আমি তো ইঞ্জিনিয়ার, আমার আন্ডারে অনেক বয়স্ক লোক ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং। ওখানে গিয়ে দেখি যে বুড়া লোকরা আসতেছে, তারা আওয়ামী লীগের তখন ক্যান্ডিডেট ছিলেন ওখানে, ভালো, শামসুজ্জোহা সাহেব। কিন্তু অনেকে এসে বলছে শেখ মুজিবকে ভোট দেবো, শেখ মুজিবকে ভোট দেবো, কি করতে হবে? মানে শেখ মুজিবকে ভোট দিয়েছে, তারা নৌকা মার্কা দেয় নাই, তারা ওইটা বললো কাল্ট, তারা নৌকা মার্কাও দেয় নাই, তারা ইয়েকেও দেয়নি, ওই যে তারা দিয়েছে শেখ মুজিবকে। ওই যে একটা কাল্ট, মানে উনি কিন্তু এককভাবে এই 6 দফাটা উঠে তুলেছিলেন, উনি ওর জন্য জেল টেল খেটেছেন। মানুষের একটা ইয়ে ছিল যে না, ওনাকে জিতাতে হবে, ওনাকে জিতালে আমাদের মুক্তি হবে। তো সেই প্রবলেম এখন আমি আবার দেখছি, শেখ হাসিনাকে ভোট দেবে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না, ক্যান্ডিডেটকেও ভোট দেবে না। এটা যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে মীমাংসা করা যায় ততই ভালো। আমি যেটা বলছি এটা আমার ধারণা থেকে বলছি, এটা ভুল হতে পারে, ওটাকে কেউ মানতেও পারেন, নাও মানতে পারেন। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তার আগে আমি চাকরি করতাম, বড় বড় জায়গায় ছিলাম, আমি টেবিলের এপাশ থেকেও দেখেছি, দেশকে ওপাশ থেকেও দেখেছি, আমি ব্যুরোক্রেটও ছিলাম, আবার আমি রাজনীতিবিদও ছিলাম। তো আমার সব দিকে দেখার অভিজ্ঞতা, এবং রাজনীতিতে শুধু না, পার্লামেন্টে আমার জি এম কাদের এখানে বলার চেষ্টা করেছেন যেটা বাংলাদেশে আরেকটা নির্বাচন সামনে আছে, যেটা শেখ হাসিনাও বলার চেষ্টা করেছেন ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেছেন যে নির্বাচন হয়েছে এটাই বাংলাদেশের শেষ নির্বাচন নয়, এবং জি এম কাদেরও কিন্তু একই বক্তব্য। কারণটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বিনিয়োগকারী আসছে না এই কারণে বাংলাদেশের রাজনৈতিক স্থিতি বলতে কিছু নেই। সেটা তারেক রহমানের গভর্নমেন্ট 3 মাসে কোন একটা আস্থার পরিস্থিতি তৈরি করতে পারেনি। হাম নিয়ে দেশে যে মহামারী পরিস্থিতি চলছে, মহামারী পরিস্থিতির পরে এখন পর্যন্ত তারেক রহমান এই নিয়ে কোনো টু শব্দ করেন, সরকার থেকে সুনির্দিষ্ট কোনো মানুষকে সন্তুষ্ট করার মতো কোনো বক্তব্য আসে নাই। এবং এই পরিস্থিতিতে শেখ হাসিনার এই ঘোষণার পরে যে জিনিসটা সামনে এসেছে, যেটা আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করে যে রাজনীতি বাংলাদেশে হতে হবে, বড় একটা দল, সেটা ছাড়া বাংলাদেশে বিনিয়োগকারী আসবে না।
বিনিয়োগকারী না আসলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই অবস্থা। আজকে ঢাকার একটা ঘটনা সবার নজরে এসেছে, একটা জামে ট্রাফিক জ্যামে একটা ট্রাক, খাবারের ট্রাক আটকা পড়েছিল। সেই ট্রাকটা লুট করা হয়েছে। সেই ট্রাকের সব ধরনের খাবার দাবার লুট করা হয়েছে। এটাকে বলা হয় একটা দুর্ভিক্ষের আলামত। যখন দুর্ভিক্ষের পরিস্থিতি হয় যেটা, তখনই কিন্তু এমন একটা পরিস্থিতি হয় দেশে। শেখ হাসিনার এই বক্তব্যের পরে সে যে প্রথম এনসিপি বা যারা শেখ হাসিনার ফাঁসি চায়, শেখ হাসিনাকে ধরে আনতে চায়, তারা অফিসিয়াল বক্তব্য নেই, জামাত সম্পূর্ণ চুপ। তারা সরকারের প্রতিক্রিয়া চাচ্ছে। সরকারের প্রতিক্রিয়া কিন্তু তথ্য উপদেষ্টার বক্তব্য ছাড়া এমন কোনো বক্তব্য এখন আসে নাই। কিন্তু এনসিপির যে প্রথম দিকে যে তাদের ছাত্র আন্দোলনের নেতা যারা, তাদের একজন মাহফুজ আনাম, যাকে গত আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয়েছিল, তিনি একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন আওয়ামী লীগ ব্যাক হয়েছে দেখো নাই। তিনি কিন্তু বলেছেন কোন কোন কারণে আওয়ামী লীগ ফিরে এসেছে। এই বিষয়টা সে একেবারে প্রথম থেকে জুলাই আন্দোলনকে যখন মুক্তিযুদ্ধের উপরে স্থান দেওয়ার ব্যাপারটা, তখন থেকে সে এখানে এসেছে। তারপরে তার বক্তব্যের জবাব দিতে গিয়ে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। আসিফ নজরুলের এই বক্তব্যটা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটা বড় দল, শেখ হাসিনার মতো একটা প্রধান নেত্রী বাংলাদেশের, গত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে যে পরিস্থিতি দেশ তৈরি হয়েছে, মার্কিন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে যে চতুর্দিকে অসন্তোষ মানুষের মাঝে, এমন একটা চুক্তি করা হয়েছে যে চুক্তিটা কোন শেখ হাসিনা থাকতে করা সম্ভব ছিল না। সেই চুক্তির মাধ্যমে শুধুমাত্র মার্কিন স্বার্থ রক্ষা করা হয়েছে, বাংলাদেশের স্বার্থকে দেখা হয়নি। এবং এই মার্কিন চুক্তিটা শেখ হাসিনা যে থাকতে করা যেত না সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু এই বিষয়গুলা তার ক্ষমতার শেষ সময়গুলোতে বারবার করে বলছিলেন, অনেকে বিশ্বাস করছিলেন না। কিন্তু সেই এখন সবাই একটা বিশ্বাস করেন যে শেখ হাসিনাকে অপসারণের কারণে এই বাণিজ্য চুক্তিতে হয়েছে, নিরাপত্তা চুক্তি হয়েছে। নিরাপত্তা চুক্তিতে এমন যে মার্কিন যুদ্ধ জাহাজগুলা বাংলাদেশের বন্দরে আসতে পারবে এবং সেন্ট মার্টিনের আশেপাশে এরা কিন্তু অবস্থান নেবে। এবং যে হাতারবাড়ি যে পোর্ট এলাকা যেটা, ওই এলাকাতে এইসব মার্কিন যুদ্ধ জাহাজ রাখার একটা ব্যবস্থা হচ্ছে। সেই বিষয়টা কিন্তু সবার নজরে এসেছে। এবং ভারতের যে স্পর্শকাতর ভারতের কাছে এই কারণে যে ভারতের সাথে চীনের সম্পর্ক সবাই জানেন। সেই ভারত খুবই অসন্তুষ্ট তারেক রহমান গভর্নমেন্টের উপরে। ভারতের শত্রু রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। বাংলাদেশে গত 2 বছর ধরে পাকিস্তানের যে পাকিস্তানের আনাগোনা কিন্তু স্পষ্ট করেছে যে বাংলাদেশ একটা সাবেক পূর্ব পাকিস্তানের মতো আচরণ করছে। এই বিষয়গুলা নিয়ে শেখ হাসিনা যে বক্তব্যটা দিয়েছেন, এই বিষয়গুলা ভারতের কি বক্তব্য সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানা যায় না। তো ভারতের সাংবাদিকরা সবসময় আমাদেরকে বলার যেটা চেষ্টা করেন, যেটা আমাদের যে বলার চেষ্টা করেন, শেখ হাসিনা চাইলেই কিন্তু ভারতীয় জনগণ তাকে বাংলাদেশে আসতে দিবে না। এর সবার আগে তাদের দরকার হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তাটা। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ডের রায়টা ঘোষণা করার পরে যে কোণঠাসা ভবিষ্যৎটা দেশের, যে কারণে মৃত্যুদণ্ড যখন কাউকে দেয়া হয় তখন কিন্তু, যেমন অস্ট্রেলিয়াতে যদি এখন শেখ হাসিনা থাকতেন, অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কোনো অবস্থাতে তাকে বাংলাদেশ গভর্নমেন্টের হাতে তুলে দিত না, বা বাংলাদেশে যেতে চাইলে যেতে দিত না, কারণ দেশে গেলেই তার জীবনটা বিপন্ন হতে পারে। আমরা গতকালকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ হাসিনার সঙ্গে যার তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, তিনি আমাদেরকে যেটা বলেছেন, আমরা
শেখ হাসিনাকে হারাতে পারবো না। আমরা চাইবো আমরা চাইবো শেখ হাসিনার সুরক্ষা সবার আগে। আসাদুজ্জামান কামাল বলতে চেয়েছেন যে আমি কামাল, আমি যদি না থাকি বাংলাদেশে কোনো সমস্যা হবে না, তো শেখ হাসিনা না থাকলে সমস্যা হবে। কাজেই আগে শেখ হাসিনার সুরক্ষা সবার আগে দরকার, তারপর সেটা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন ভারতে, সেখানে কিন্তু ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও তার বৈঠক হবে। অজিত দোভাল কিন্তু শুরুতে বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের যে একটা মৌলবাদী উত্থান, বাংলাদেশের যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগের উপর টর্চার নানাভাবে, এই বিষয়গুলোকে অজিত দোভাল খুব গুরুত্ব দিয়ে বারবার তুলে আনছেন। ভারতের একটা আশা ছিল, ভারত চেষ্টা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে যেতে বাংলাদেশের ইলেকশন হয়। তাদের তাদের লক্ষ্যটা ছিল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত, তাহলে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনাকে তারা হয়তো কোনোভাবেই এখন আসতে দিবে না, কিন্তু আওয়ামী লীগের নেতা যারা ভারতে আছে, নেতাকর্মী যারা ভারতে আছে, তাদের অন্তত দেশে আসার পথটা তৈরি হতো। কিন্তু সেই নির্বাচনটা করতে না দেওয়ার কারণে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ার কারণে সেটা হয় নাই। এবং আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশ দিতে যে সবার অনাগ্রহ ছিল, সেটা বিএনপির অনাগ্রহ ছিল, জামাত এনসিপির তো অনাগ্রহ ছিল। মূল কারণটা হচ্ছে 15 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যে জনপ্রিয়তা হারিয়েছিল, গত 2 বছরে আওয়ামী লীগের সেই জনপ্রিয়তা বিপুল ভাবে ফিরে এসেছে। আপনারা দেখবেন আওয়ামী লীগ এখন দেশের নিষিদ্ধ দল, ছাত্রলীগ নিষিদ্ধ দল, কিন্তু ছাত্রলীগের এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে নতুন একটা জেনারেশন তৈরি হয়েছে বাংলাদেশে। তারা ঝুঁকি নিয়ে মিছিল করছে, এখন হুলিয়ে মাথায় নিয়ে কৃষকের ধান কাটছে। এই যে জনসম্পৃক্ততা, এই এই দলটার গ্রাসরুট, যেটা গ্রাসরুট সবসময় শক্তিশালী, এবং এই গত 2 বছরে সেটা আরো শক্তিশালী হয়েছে। বা নির্বাচনের পরে অনেকে মনে করেছিলেন যে আগের গভর্নমেন্টের আমল যে মব সন্ত্রাস যেটা ছিল, আদালতে মানুষকে হামলা করা হতো, যেখানে সেখানে মানুষকে হামলা করে পুলিশকে তুলে দেয়া, এই ধরনের ঘটনাগুলো কমে আসবে অনেকে মনে করেছিলেন, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। মব সন্ত্রাস এখনো চলছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যে ঝুঁকি নিচ্ছেন, তিনি আসতে চান দেশে, তিনি বলতে চাচ্ছেন যেটা, তার সবচেয়ে নিরাপত্তা হচ্ছে তার দেশ, তার জনগণ, তাদেরকে নিয়ে নিরাপত্তা। শেখ হাসিনা সেই 1981 সালের 17 মে যখন বাংলাদেশে ফিরে আসেন, বা 111 গভর্নমেন্টের আমলে 7 মে যখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে আসেন, সেই সময়গুলার সাথে এখনকার সময় নেতা কর্মীরা মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের পক্ষে জনজোয়ার আরো প্রকাশিত হবে। এমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে, যখনই সাধারণ মানুষের সঙ্গে যে কেউ কথা বলছে, তারা কিন্তু শেখ হাসিনাকে মিস করছেন। এই যে হামের পরিস্থিতিতে শেখ হাসিনা যদি থাকতেন, তিনি কিভাবে এটা সামাল দিতেন? তিনি হাসপাতালে ছুটি দিতেন, তিনি এই হামের যে যারা বাচ্চাগুলো মারা গিয়েছে তাদের অভিভাবকদের পাশে দাঁড়াতেন। এইগুলো কোনো কিছুই কিন্তু এই গভর্নমেন্ট তোয়াক্কা করছে না। হাম নিয়ে সংসদে আলোচনা হয় নাই, হাম পরিস্থিতিটা নিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হয় নাই। রুমিন ফারহানা নামের একজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি বলেছেন সংসদে আলোচনার জন্য কমপক্ষে 5 জন সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয় কোন এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য। তিনি 5 জন সদস্য পান নাই, কারণ কেউ, যেহেতু গভর্নমেন্ট তারেক রহমান গভর্নমেন্ট এই আলোচনা করতে চাচ্ছে না, এর জন্য রুমিন ফারহানা এই আলোচনা নিয়ে আসতে পারেননি। বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের জন্য এমন বিপদ এই কারণে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এখন। বাংলাদেশের গভর্নমেন্ট ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে কর্মচারীদের বেতন দিচ্ছে, ব্যাংকগুলো থেকে এখন ঋণ নেওয়া সম্ভব হচ্ছে না, তারা টাকা ছাপিয়ে কর্মচারীদের বেতন দিচ্ছে। এইটার সামনের দিনগুলোতে আরো খারাপ হবে। এই কারণে
সর্বশেষ হাওরে হাওরে যে বাংলাদেশের যে ফসল যেটা যেটা বাংলাদেশের শস্য ভান্ডার যেটা হাওরের ফসল তো নিয়ে গেছে বা জিনিসপত্রের দাম শুধুই বাড়ছে। এখন ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ নানা ক্ষেত্রে একটা বড় ধরনের সংকটে পড়েছে। এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের ডিজেল ক্রাইসিসটা ভারতের কাছে যখন জরুরি সাহায্য চেয়েছিল, ভারত সাহায্য করেছে। এমনকি ভারতের কাছ থেকে চাউল আমদানি থেকে আরম্ভ, পেঁয়াজ থেকে আরম্ভ, কাঁচামরিচ থেকে যত কিছু আমদানি করা হয়, কোনো পণ্যই ভারত কিন্তু বন্ধ রাখে নাই। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে যে জিনিসটা আরো দ্রুত হতে পারত, সেটা কিন্তু আটকে গেছে।